2026 সালে বাংলাদেশের গদিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বসার পর থেকে ভারতের দাদাবাবুদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ। দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু সাউথ ব্লকের হাই সিকিউরিটি ওয়ার রুমে এখন চলছে একের পর এক জরুরি মিটিং। কিন্তু ঢাকা এবার যে পাল্টা চালটি চাললো তাকে খাঁটি বাংলায় বলে, চারানায় 12 আনা মায়ের। বাংলাদেশ কোনো সস্তা রাজনৈতিক বিবৃতিতে গেল না, বরং সরাসরি অ্যাকশনে নেমে প্রতিপক্ষের হৃৎপিণ্ডের ঠিক কয়েক কিলোমিটার দূরত্বে বসিয়ে দিল এক আধুনিক সামরিক ড্রোন কারখানা। দিন বদলেছে, হিসেব উল্টেছে লাল সবুজের এই দেশে। বাংলাদেশ আজ নিজের শর্তে বিশ্বমঞ্চে বীরের বেশে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখনো কেবল একটি সাধারণ ভূখণ্ড নয়, বরং বৈশ্বিক পরাশক্তিদের হিসাব নিকাশের মূল কেন্দ্রবিন্দু। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন এক ওলটপালট ঘটনা ঘটে যাবে তা বোধহয় দিল্লির নীতি নির্ধারকরা স্বপ্নেও ভাবেন নাই। যে কৌশলগত ভূখণ্ডে এতদিন ভারতের একক আধিপত্যের কথা ভাবা হচ্ছিল না, সেখানে রাতারাতি লাল ফৌজের দেশ চীন কিভাবে নিজেদের রাজত্ব করে বসলো। ইতিহাস সাক্ষী, এই মাটি বীরের মাটি, এই মাটি পরাধীনতার শৃঙ্খল ভাঙার মাটি। 52-তে বুক পেতে দেয়া, 71-এ লাখো প্রাণের বিনিময়ে মানচিত্র ছিনিয়ে আনা। এই বাংলাদেশ আজ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কোনো সাধারণ ঘুঁটি নয়, বরং নিজেই এক অপরাজেয় মাস্টারমাইন্ড। সাব্বাস সেনাপ্রধান, আপনার আধুনিক নেতৃত্বে আর উন্নত প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনী আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আপনার এই দেশপ্রেম কোটি মানুষের হৃদয়ে আজ গভীর আস্থা তৈরি করছে। স্যালুট আপনাকে। ভারতের বিরুদ্ধে পুশব্যাক নীতিতে বাংলাদেশ, বিজিবির অ্যাকশনে পালালো বিএসএফ। একদিনে 4 জেলায় 22 জনের পুশিন আটকে দিল বিজিবি। সীমান্তে নজিরবিহীন ঘটনা, বৃষ্টির মধ্যে সীমান্ত পাহারা দিচ্ছে শেরপুরের গ্রামবাসী। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টে দিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত শোনার সাথে সাথে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বিপরীতে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আন্তর্জাতিক কূটনীতি ও ভূরাজনীতির এক অলিখিত নিয়ম হলো, প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে তার সবচেয়ে সংবেদনশীল দুর্বলতায় আগে আঘাত করতে হয়। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক মানচিত্রে নজর রাখলে আমাদের প্রতিবেশী দেশের তেমনই এক চরম দুর্বল ও স্পর্শকাতর অংশের নাম চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। মাত্র 21 থেকে 22 কিলোমিটার চড়া এই সরু পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের 7 সিস্টার্সকে কোনো মতে টিকিয়ে রেখেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই করিডোরটি যদি কোনো কারণে অবরুদ্ধ হয়ে যায়, তবে পুরো উত্তর পূর্ব ভারতের সাথে দিল্লির যোগাযোগ মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। যুগ যুগ ধরে এই একটিমাত্র ভৌগোলিক দুর্বলতার কারণে ওপারের সীমান্তের নীতি নির্ধারকরা সবসময় এক ধরনের অস্বস্তিতে ভুগে থাকেন। গত কিছুদিন ধরে ওপার সীমান্তের কুশীলবরা উত্তরবঙ্গ সীমান্তে নানা ধরনের সস্তা কৌশল ও উস্কানিমূলক ছক কষে নিজেদের এই চিকেন স্নেককে সুরক্ষিত করার অনেক স্বপ্ন দেখছিল। কিন্তু ঢাকা এবার দাবার বোর্ডে এমন এক ঐতিহাসিক ও বুদ্ধিদীপ্ত পাল্টা চাল ছেলেছে, যাকে খাঁটি বাংলায় বলে 4 আনায় 12 আনা মারা। বাংলাদেশ এবার কোনো ফাঁকা বুলি বা কাগজে বিবৃতিতে যায়নি, সরাসরি অ্যাকশনে নেমে প্রতিপক্ষের হৃৎপিণ্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে স্থাপন করতে যাচ্ছে এক অত্যাধুনিক সামরিক ড্রোন কারখানা। আর এটি কোনো সাধারণ দেশীয় প্রজেক্ট নয়, সরাসরি তুরস্কের বিশ্বমানের হাইটেক মিলিটারি টেকনোলজির এক ভয়ঙ্কর মাস্টারপিস। আমরা সবাই জানি আধুনিক রণাঙ্গনে ড্রোন কতটা ভয়ঙ্কর ভূমিকা পালন করে। ইউক্রেন কিংবা নাগোর্নো কারাবাখ যুদ্ধে তুরস্কের ড্রোনের ধ্বংসলীলা পুরো বিশ্ব অবাক হয়ে দেখেছে। সেই একই প্রযুক্তির ড্রোন এখন তৈরি হবে বাংলাদেশের মাটিতে। বগুড়ায় এই টার্কিশ ড্রোন ফ্যাক্টরির পাশাপাশি গড়ে উঠছে বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম শক্তিশালী ও দুর্ভেদ্য এক বিমান ঘাঁটি, যেখানে অচিরেই 4th জেনারেশন মাল্টি রোল কমব্যাট ফাইটার জেটগুলো এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা স্থায়ীভাবে মোতায়েন করা হবে। এর মানে অত্যন্ত পরিষ্কার, উত্তরের আকাশে আর কোনো ধরনের ভিনদেশি চোখ রাঙানি ঢাকা বিন্দুমাত্র বরদাস্ত করবে না। এই মেগা সামরিক ডক্ট্রিনের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স কিন্তু কেবল বগুড়াতেই সীমাবদ্ধ নেই। চিকেন স্নেকের একদম নাকের ডগায় থাকা দীর্ঘ 46 বছর ধরে ধুলোবালি মেখে পড়ে থাকা ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানবন্দরটিকে নিয়ে শুরু হয়েছে এক নতুন স্ট্র্যাটেজি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক অত্যন্ত গোপন ও আকস্মিক সফরের পর দীর্ঘ 4 দশকের নীরবতা ভেঙে এই বিমানবন্দরটিকে মিলিটারি গ্রেডে পুরো দমে সচল করার কাজ শুরু হয়ে গেছে। একই সাথে সমান্তরাল গতিতে নতুন রূপে দেখা যাচ্ছে লালমনিরহাটের রানওয়েকেও। সীমান্ত সংলগ্ন এই দুটি স্ট্র্যাটেজিক রানওয়ে সচল হওয়ার খবর ওপার সীমান্তের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে কোনোভাবেই হজম করতে পারছে না।
গত 44 দিন ধরে তাদের মূলধারার গণমাধ্যমগুলোতে রীতিমতো আতঙ্কের সাইরেন বাজছে। তাদের রাতের ঘুম হারাম হওয়ার একটাই কারণ, এই দুটি রানওয়ে সচল হওয়ার মানে যে কোনো জরুরি মুহূর্তে ঢাকার কমব্যাট এভিয়েশন বা ফাইটার ড্রোনগুলো মাত্র কয়েক সেকেন্ডের নোটিশেই শিলিগুড়ি করিডোরের সম্পূর্ণ আকাশ সীমা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবে। এর ব্যাকআপ হিসেবে মাঝখানে থাকা বগুড়ার সেনানিবাসকে এক মেগা মডার্ন কমব্যাট ট্রেনিং হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীর আর্টিলারি বা আর্মার্ড রেজিমেন্টের ব্যাপক আধুনিকায়ন এবং নতুন ফায়ার কন্ট্রোল সিস্টেম সংযোজন করা হচ্ছে, যাতে শিলিগুড়ি করিডোরে প্রতিপক্ষের যে কোনো আকস্মিক সামরিক মুভমেন্ট মুহূর্তের মধ্যে লক অন টার্গেট করে নিখুঁত নিশানায় ধ্বংস করা যায়। অন্যদিকে উত্তরবঙ্গের এই চেকমেট যখন ওপার সীমান্তকে চরম আতঙ্কে রেখেছে, ঠিক তখনই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলেও অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শুরু করেছে এক ঐতিহাসিক ও বিধ্বংসী ক্লিন আপ অপারেশন। দীর্ঘদিন ধরে ভিনদেশী মদদে পাহাড়ে যারা বিচ্ছিন্নভাবে বিষ বাষ্প ছড়াচ্ছিল এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি নিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের কাল্পনিক স্বপ্ন দেখছিল, তাদের সেই খায়েশ এবার আক্ষরিক অর্থে মাটির সাথে মিশে দেওয়া হচ্ছে। আগের মতো আইএসপিআর এর আনুষ্ঠানিক প্রেস রিলিজ বা মিডিয়া কভারেজের ধার না ধরে বর্তমান ডক্ট্রিন অনুযায়ী সম্পূর্ণ সাইলেন্ট মোডে নিষিদ্ধ রাতে চালানো হচ্ছে নিখুঁত সামরিক অভিযান। পাহাড়ের গহীন জঙ্গলে লুকিয়ে থাকা এসব সন্ত্রাসীদের এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে খুঁজে বের করাটা বেশ কষ্টসাধ্য ছিল, কিন্তু এবার সেই সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই পাহাড়ের গহীনে থাকা অন্তত 14টি সশস্ত্র সন্ত্রাসী বাংকার সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এই দুর্গম পাহাড়ের বুকে শত্রুর অজানা আস্তানা নিখুঁতভাবে চিহ্নিত করে ধ্বংস করতে সেনাবাহিনী এবার প্রথমবারের মতো সফলভাবে ব্যবহার করেছে তুরস্কের তৈরি বিশ্ববিখ্যাত বাইরাক্তার কমব্যাট ড্রোন। থার্মাল ইমেজিং এবং নাইট ভিশন প্রযুক্তির মাধ্যমে রাতের অন্ধকারেও শত্রুর প্রতিটি নড়াচড়া এখন সেনাবাহিনীর মনিটরে একদম পরিষ্কার। ফলে আন্তর্জাতিক মানবাধিকারের ধোঁয়া তুলে পশ্চিমাদের অপপ্রচারের সুযোগও চিরতরে বন্ধ হয়ে গেছে। কোনো হইচই নেই, কোনো মিডিয়া ট্রায়াল নেই, একেবারেই নিখুঁত স্ট্র্যাটেজি। তবে উত্তরবঙ্গ আর পাহাড়ের এই সামরিক হিসাব নিকাশের চেয়েও বড় এক রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে গত সপ্তাহে। ওপার সীমান্তের সাউথ ব্লকের জন্য সবচেয়ে বড় ধাক্কা দিয়ে এসেছে মোংলা বন্দর থেকে। দেশের এই দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরের সম্পূর্ণ অটোমেশন, আধুনিকায়ন এবং পরিচালনার দায়িত্ব সরাসরি চীনের টেকনিক্যাল জায়ান্টদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একসময় বিশেষ চুক্তিতে ওপার সীমান্তকে মোংলায় যে 110 একরের স্পেশাল ইকোনমি জোন দেওয়া হয়েছিল, সেই মেগা জোনটির নিয়ন্ত্রণ ও উন্নয়ন ভারও এখন সরাসরি বেইজিং এর হাতে ন্যস্ত করা হয়েছে। বঙ্গোপসাগরের বুকে এই মোংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এখানকার নিয়ন্ত্রণ হাতে থাকা মানে পুরো দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশের উপর প্রভাব বিস্তার করা। বঙ্গোপসাগরের এই স্ট্র্যাটেজিক গেটওয়েতে প্রতিপক্ষের এতদিনকার একচেটিয়া প্রভাব নিমিশেই ধূলিসাৎ হয়ে গেল। এর পাশাপাশি ভারতের আজীবনের গলার কাটা তিস্তা মেগা প্রজেক্ট নিয়েও ঢাকা তার চূড়ান্ত ও শক্ত চাল ছেড়ে দিয়েছে। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বছরের পর বছর ধরে চলা টালবাহানার করা জবাবি হিসেবে চীনকে দিয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়নের যে মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, তা দিল্লি নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। রাতের অন্ধকার নামছে শিলিগুড়ি করিডোর আর বঙ্গোপসাগরের জলসীমায়, কিন্তু ঢাকার এই ত্রিমুখী মেগা স্ট্র্যাটেজির কারণে আজ ওপারের নীতি নির্ধারকদের চোখে ঘুম নেই। স্যাটেলাইট ইমেজে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে বেইজিং এর অর্থনৈতিক শক্তি আর আঙ্কারার অত্যাধুনিক সামরিক প্রযুক্তির মেলবন্ধনে বাংলাদেশ আজ কিভাবে এক শান্তিপূর্ণ বদ্বীপ থেকে একটি অপরাজেয় এবং শক্তিশালী আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বগুড়ার ড্রোন কারখানা, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের রানওয়ে সচল হওয়া, পাহাড়ের গহীনে ড্রোনের মাধ্যমে সাইলেন্ট অপারেশন আর মোংলায় তিস্তা চীনের এন্ট্রি, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার সামরিক ও রাজনৈতিক ভারসাম্য এখন চিরতরে পাল্টে গেছে। বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা এখন কারো দয়ার মুখপাখি নয়, বরং নিজস্ব শক্তিতে যে কোনো আন্তর্জাতিক ব্লকের সাথে সমানে সমান পাল্লা দিতে প্রস্তুত। শেরে বাংলা একে ফজলুল হক একটা দারুণ কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, কলকাতার দাদারা যখন আমার প্রশংসা শুরু করবে তখন তোমরা বুঝবা যে আমি দেশের ক্ষতি করছি, আর যখন তারা আমার বদনাম শুরু করে তখন বুঝবা যে আমি দেশের স্বার্থে ঠিক কাজটাই করছি। তার এই ঐতিহাসিক কথাটার বাস্তব প্রমাণ যেন আজকের বাংলাদেশ। এই সূত্র ধরে যদি আমরা বর্তমান পরিস্থিতি মাপি, তাহলে বলতেই হয় বাংলাদেশ এখন একেবারে সঠিক পথেই এগোচ্ছে। কারণ বাংলাদেশের একটি পদক্ষেপে এখন কলকাতা দাদাদের, বিশেষ করে দিল্লির নীতি নির্ধারকদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। তাদের মিডিয়া এখন আদা জল খেয়ে বাংলাদেশের বদনাম করতে মাঠে নেমেছে। কলকাতার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার রীতিমতো একটি রিপোর্ট ছাপিয়ে দাবি করেছে, দরজা খুলে বঙ্গোপসাগরে চীনকে মেগা এন্ট্রি দিচ্ছে বাংলাদেশ। তাদের ভাষায় তারেকের বাংলাদেশ নাকি খাল কেটে কুমির আনছে। কিন্তু দিল্লির কপালে হঠাৎ এত চিন্তার ভাঁজ কেন? কেন তারা মনে করছে বাংলাদেশ একটা বড় বিপদে পড়তে যাচ্ছে? একদিকে তারা বলছে বাংলাদেশ খাল কেটে কুমির আনছে, অন্যদিকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশে চীনের এই আনাগোনায় সবচেয়ে বড় টেনশনে পড়েছে খোদ ভারত। চলুন আজ এই পুরো রাজনৈতিক
আর অর্থনৈতিক হিসাব নিকাশটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আনন্দবাজার পত্রিকা যাকে বাংলাদেশের জন্য বিপদ বলে প্রচার করছে, বাংলাদেশ আসলে সেটাকে দেখছে এক বিশাল সুযোগ হিসেবে। চীনের এই প্রজেক্টটা শুধু একটা সাধারণ রাস্তা নয়, কুনমিং থেকে মান্দালয় হয়ে সরাসরি চট্টগ্রাম এবং মোংলা বন্দর পর্যন্ত যে কানেক্টিভিটি বা সংযোগ তৈরি হতে যাচ্ছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং অর্থনীতির চেহারাটাই পাল্টে যাবে। একটু ভেবে দেখুন, এতদিন আমাদের দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য লম্বা ফ্লাইটের ধকল আর জটিল ভিসার প্রক্রিয়া পার হয়ে ভারত, ব্যাংকক বা সিঙ্গাপুর ছুটত, কিন্তু এই করিডর চালু হলে স্থলপথেই সরাসরি চীনের অত্যাধুনিক হাসপাতালগুলো পৌঁছানোর রাস্তা খুলে যাবে। শুধু কি চিকিৎসা, ব্যবসায়ীদের জন্য এটা হতে যাচ্ছে এক অভাবনীয় সুযোগ। সীমান্ত বাণিজ্যের হাত ধরে লেনদেনের খরচ আর সময় দুটোই বহুগুণে কমে আসছে। বাণিজ্যের এই হিসাবটা সত্যি চমকে দেওয়ার মতো। বর্তমানে চীন থেকে সমুদ্রপথে কোনো পণ্য বাংলাদেশে আসতে সপ্তাহের পর সপ্তাহ সময় লেগে যায়, কিন্তু এই নতুন করিডর চালু হলে সেই একই পণ্য হয়তো একদিনেরও কম সময়ে আমাদের দেশে পৌঁছে যাবে। ইলেকট্রনিক্স, শিল্প কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল সবকিছুর সরবরাহের সময় ম্যাজিকের মতো কমে আসবে। এর সরাসরি প্রভাব পড়বে আমদানি খরচে। আমদানি খরচ কমলে দেশের সাধারণ ভোক্তারা অনেক কম দামে পণ্য কিনতে পারবেন। অন্যদিকে এই রাস্তা শুধু আসার নয়, যাওয়ারও। বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য এবং ঔষধের জন্য খুলে যাবে চীনের ইউনান প্রদেশ হয়ে গোটা দক্ষিণ পশ্চিম চীনের এক বিশাল বাজার। চট্টগ্রাম আর মোংলা বন্দরকে ঘিরে চীনের গড়ে তোলা দুটি অর্থনৈতিক অঞ্চলে তৈরি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। তাহলে ভারতের সমস্যা কোথায়? সমস্যাটা আসলে অর্থনীতিতে যতটা তার চেয়ে বেশি ভূ রাজনীতিতে। বাংলাদেশের এই যে অভাবনীয় কূটনৈতিক রূপান্তর, এটাই ভারত মেনে নিতে পারছে না। এতদিন ধরে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ অনেক বড় বড় সিদ্ধান্তে দিল্লির প্রভাব বিস্তারের চেষ্টা ছিল একটা ওপেন সিক্রেট। শেখ হাসিনার আমলে এই ঘনিষ্ঠতা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই দিল্লি নির্ভর হয়ে পড়েছিল। মনে হতো ঢাকা নয়, সিদ্ধান্ত আসছে দিল্লি থেকে। কিন্তু 2024 সালের পট পরিবর্তনের পর সেই পুরনো সমীকরণ একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। বর্তমান সরকার শুরু থেকেই একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছে, আর তা হলো বাংলাদেশ ফার্স্ট, বা সবার আগে বাংলাদেশের স্বার্থ। কারো তল্পি বাহক হয়ে চলার নীতি বাংলাদেশ আর মানবে না। এই স্বাধীন এবং সাহসী সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রমাণ হলো তিস্তা মহাপরিকল্পনা। বছরের পর বছর ধরে ভারতের সাথে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেটা কেবলই মূলা ঝুলানোর মতো ঝুলেছিল, কোনো ফল আসেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ কারো মুখাপেক্ষী না থেকে সরাসরি চীনকে যুক্ত করেছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে। এখানে দিল্লির সবচেয়ে বড় গাত্রদাহ। এই তুলনামূলক চিত্রটা আরো স্পষ্ট হয় যখন আমরা মিয়ানমার প্রসঙ্গটা সামনে আনি। ভারত 2008 সালে নিজেদের কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট শুরু করেছিল। উদ্দেশ্য ছিল রাখাইনের শীতওয়ে বন্দর পর্যন্ত সংযোগ তৈরি করা, কিন্তু প্রায় 2 দশক পার হয়ে যাওয়ার পরও সেই প্রজেক্ট আজও পুরোপুরি আলোর মুখ দেখেনি। যে দেশ 2 দশকেও নিজের প্রতিশ্রুতি রাখতে পারে না, তারা যখন প্রতিবেশী দেশের একটি সম্ভাবনাময় প্রজেক্ট নিয়ে বিপদের বার্তা দেয়, তখন সেটাকে নিছক বিশ্লেষণ না বলে হিংসার প্রতিধ্বনি বলাই বেশি যৌক্তিক। বিশেষজ্ঞরা অন্তত এমনটাই মনে করছেন। অবশ্য আনন্দবাজার পত্রিকা শুধু ভয় দেখিয়েই থামেনি, তারা ফাঁকে ফাঁকে বাংলাদেশকে নিরাপদ থাকার কিছু পরামর্শ দিয়ে ফেলেছে। তারা শ্রীলঙ্কা আর নেপালের উদাহরণ টেনে ঋণের ফাঁদের কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন এই উপদেশটা আসছে এমন এক প্রতিবেশীর কাছ থেকে যাদের নিজেদের অবকাঠামোগত প্রতিশ্রুতিগুলোই বছরের পর বছর শুধু কাগজেই বন্দী থাকে। তারা বলছে রাখাইনের শান্তি না ফেরা পর্যন্ত যেন বাংলাদেশ এই প্রজেক্ট নিয়ে না এগোয়। তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও আকারে ইঙ্গিতে এমন বার্তাই দিয়ে রেখেছেন। তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের শর্তের কথাও মনে করিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গত 8 বছর ধরে 12 লাখ রোহিঙ্গার যে বিশাল বোঝা বাংলাদেশ একা টানছে, সেখানে দিল্লির বাস্তব অবদানটা ঠিক কোথায়? এই হিসাবটা কিন্তু আনন্দবাজার সুকৌশলে এড়িয়ে গেছে। দিল্লির এই পরামর্শের ধরনটা বরাবরই এক। তারা চায় বাংলাদেশ যেন যে কোনো বড় প্রজেক্ট নিয়ে দুবার ভাবে, দেরি করে, আর এই দেরির ফাঁকে যেন বাংলাদেশের হাত থেকে সুযোগগুলো ফসকে যায়। কিন্তু এবার আর সেই সুযোগ নেই। ঢাকা এই ভূ রাজনৈতিক ফাঁদ অনেক আগেই চিনে ফেলেছে। বাংলাদেশ যে চীনের ফাঁদে অন্ধভাবে পা দিচ্ছে না তার প্রমাণও আছে। চীনের প্রতিটি প্রস্তাব বাংলাদেশ খুব সতর্কতার সাথে পরীক্ষা করছে। নিজেদের শর্ত রাখছে, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বেইজিং সফরে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্পর্কের নতুন উচ্চতায় ওঠা, তিস্তায় অগ্রগতি, সবকিছু মিলিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক এগোচ্ছে এক বাস্তবসম্মত পরিকল্পনার উপর ভিত্তি করে। বাংলাদেশ খুব ভালো করেই জানে যে রাখাইনের অস্থিরতা, যুক্তরাষ্ট্রের করা দৃষ্টি কিংবা IMF এর ঋণের হিসাব, এগুলোর কোনোটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সবকিছু মাথায় রেখেই বাংলাদেশ তার ঘুঁটি সাজাচ্ছে। কিন্তু ঝুঁকি আছে বলেই একটা বিশাল সুযোগ হাতছাড়া করার কোনো মানে হয় না। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে লাভবান হবে এদেশের কোটি কোটি সাধারণ মানুষ। তাদের চিকিৎসা সহজ হবে, ব্যবসা বাড়বে, বাজারে পণ্যের দাম কমবে।
আর দিল্লি, তারা আপাতত শুধু পাশেই বসে থাকবে আর হিসাব কষবে কিভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা থামানো যায়। কিন্তু মুশকিল হলো এই অগ্রযাত্রা থামানোর মতো কোনো বিকল্প বা আকর্ষণীয় প্রস্তাব এখন তাদের হাতে নেই। তাদের হাতে আছে শুধু আনন্দবাজারের মতো পত্রিকার পাতায় খাল কেটে কুমির আনার গল্প আর উপদেশের মোড়কে ভয় দেখানোর চেষ্টা। তাই ভিডিওর শুরুতে বলা শেরে বাংলার সেই পুরনো কথাটা আজ নতুন করে সত্য বলে প্রমাণিত হলো। কলকাতা দাদারা যখন আমাদের বদনাম শুরু করেছে, আমাদের দিকে আঙুল তুলছে, তখন আমাদের বুঝতে আর বাকি নেই যে আমরা আমাদের দেশের স্বার্থে একেবারে সঠিক কাজটাই করছি। বাংলাদেশ এখন কারো চোখ রাঙানিতে ভয় পায় না। বাংলাদেশ এখন নিজের স্বার্থটাই সবচেয়ে ভালো বোঝে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।